নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে একটা তুলনামূলক আলোচনা সংক্রান্ত প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে উপরাষ্ট্রপতি বর্তমানে এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়, তার একটি বক্তব্য একদম সারা দেশ জুড়ে এই মুহূর্তে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে। তিনি সরাসরি তোপ দেখেছেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, যে সুপ্রিম কোর্ট তার একটি রায়ের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপমান করেছে। সেই ভিডিও আমরা ইতিমধ্যেই করেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা সেই ভিডিও লিংক দিয়ে দেব। কিন্তু আপনাদের এই মুহূর্তে আরও একটা খবর মনে করিয়ে দিই যে একদম সরাসরি গতকাল গিয়েছিলেন মালদায় বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং বারংবার আমরা দেখেছি যে রাজ্যপাল এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তাদের একটা কনফ্লিক্ট সব সময় থেকেছে, মূলত তৃণমূল আমলে। সিপিএম আমলে যে ছিল না তেমন বলছি না, কিন্তু মূলত তৃণমূল আমলে সেটা যেন একটা অন্য মাত্রা পেয়েছে। আপনাদের এখন একটা তুলনামূলক আলোচনা করে আমরা জানাই যে প্রাক্তন রাজ্যপাল পশ্চিমবঙ্গের জগদীপ ধনখড়, যিনি বর্তমান উপরাষ্ট্রপতি, এবং বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস, এই দুজনের সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের যে ফাটল, সেটার একটা ক্রোনোলজি এবং কোন কোন ঘটনায় কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম কোণঠাসা করেছে এই দুজন রাজ্যপাল, কার বিরুদ্ধতা করার বিশালতা বেশি আর কার কম, সেটা আপনারাই বিচার করবেন। প্রথমেই আমরা আসি জগদীপ ধনখড়, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। তিনি একদম অফিসে ছিলেন, কিন্তু অর্থাৎ রাজভবনে ছিলেন 2019 সালের 30শে জুলাই থেকে 2022 সালের 30শে জুলাই পর্যন্ত। এই 3 বছর তিনি একদম রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গে নিযুক্ত ছিলেন, এবং সরাসরি কিন্তু বারংবার একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা নবান্নর সঙ্গে তার একটা কনফ্লিক্ট আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ইস্যুতে। ঠিক তারপর থেকেই কিন্তু দায়িত্ব নিয়েছেন সিভি আনন্দ বোস, তার ক্ষেত্রগুলোতে পরে যাচ্ছি। কিন্তু এই জগদীপ ধনখড় যতদিন অফিসে ছিলেন, রাজ্যপাল হিসেবে তার দায়িত্ব পালন করেছেন, তখনই কিন্তু তার মূল উত্থানটা, রাজ্যপালের সঙ্গে যে রাজ্য সরকারের কনফ্লিক্টটা, সেটা আপনাদের একবার মনে করিয়ে দিই। 2021 সালের বিধানসভা ভোটের পরেই শীতলকুচিতে একটা সমস্যা হয়েছিল উত্তরবঙ্গের, মানুষকে খুন হতে হয়েছিল, এবং সেখানে কিন্তু ছুটে গিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়, এবং সেখানে গিয়েও তিনি একদম কড়া ভাষায় কিন্তু রাজ্য সরকারকে কটাক্ষ করেছিলেন। এবং তারপরের যে ঘটনা, পোস্ট পোল ভায়োলেন্স, অর্থাৎ 2021 সালের বিধানসভা ভোটের পর বিজেপির তরফ থেকে, অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে যখন বিজেপি প্রতিষ্ঠিত হলো, তখন থেকে কিন্তু তারা বারংবার বলেছিল যে কোনোভাবেই কিন্তু তাদের যারা কর্মী সমর্থক আছেন তাদের ওপর বিভিন্নভাবে যে অত্যাচার নেমে আসছে, সেটা থামানো যাচ্ছে না। এবং আপনাদের মনে থাকবে বারংবার বিজেপির যারা টিম, তারা কিন্তু রাজভবনের কাছে গিয়েছিলেন, গিয়ে ডেপুটেশন জমা দিতেন যে বিভিন্ন লোক মারা যাচ্ছে বিভিন্ন গ্রামাঞ্চলে, সেটাকে বন্ধ করতে হবে। এবং সেই পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কিন্তু রাজ্য সরকারকে একদম কটাক্ষ করে কোণঠাসা করেছিলেন রাজ্যপাল, তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই যখন তার গ্রাফ, তার পরবর্তীতেই কিন্তু আপনাদের আরেকটা ইস্যু মনে করিয়ে দিই। 2019 সালে, আরেকটু যদি পেছনে ফেরত যাই, তিনি যখন সবে অ্যাপয়েন্টেড হয়েছেন 2019 সালে সিএএ এনআরসি একটা মারাত্মক ঘটনা কিন্তু ঘটে গিয়েছিল পশ্চিমবঙ্গের বুকে। যখন এই আইন লাগু হবে এরকম একটা খবর উঠে এসেছিল, ক্যা ক্যা ছি ছি, এই যে তার স্লোগান উঠলো, সেটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়লো এবং বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি হলো। সেইখানেও কিন্তু একদম সশরীরে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল তৎকালীন সময় জগদীপ ধনখড়। সুতরাং সিএএ এনআরসি, বাবুল সুপ্রিয়কে যাদবপুরে আটকানো, এবং তার পরবর্তীতে 2021 সালের পোস্ট পোল ভায়োলেন্স, এবং 2021 সালে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন হয়েছিল, সেই ক্ষেত্রেও কিন্তু স্টেট ইলেকশন কমিশনারকে একদম রাজভবনে ডেকে তিনি তার মতন বৈঠক করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন কিছু। এবং সেই জায়গা থেকেই আপনাদের মনে থাকবে যে একদম চিফ সেক্রেটারি থেকে শুরু করে টপ অফিসিয়ালস যারা ছিলেন, তাদেরকে পর্যন্ত রাজভবনে তৎকালীন সময় হাজিরা দিতে হতো। এবং
মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময় কিন্তু একদম কটাক্ষ করেছিলেন রাজ্যপালকে নিয়ে, যে এই রাজ্যপাল টুইটার ম্যান, কোট আনকোট এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ যে কোনো ঘটনাতেই কিন্তু মুহূর্তের মধ্যে তার যা বক্তব্য, তার যা এক্সপ্রেশন, মূলত বিরোধিতা সংক্রান্ত এই এক্সপ্রেশন, সেটা কিন্তু জানাতে দেরি করতেন না তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করার মাধ্যমে, এবং তার বক্তব্য নিয়ে নিমেষের মধ্যেই খবর তৈরি হতো। এবার আরেকটা ঘটনার কথা আপনাদের মনে করাই, তৎকালীন সময় রাজ্য বিধানসভা একটা বিল পাস হয়। সেই বিলটাতে বলা হয় যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ইউনিভার্সিটি, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক কিংবা একদম সরকারি ইউনিভার্সিটি হোক, প্রত্যেকটা ইউনিভার্সিটির চ্যান্সেলর পদ অর্থাৎ আচার্য পদে কিন্তু রাজ্যপাল একদম সংবিধান অনুযায়ী থাকেন। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা বিল পাস হয় যে মুখ্যমন্ত্রীকে সেই পদটা দিতে হবে। সেটারও কিন্তু কড়া ভাষায় সমালোচনা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এবার এতটা তো গেল জগদীপ ধনকরের এপিসোড। এবার যদি আমরা আসি, সিভি আনন্দ বোস জবে থেকে একদম তার দায়িত্ব তুলে নিলেন, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একদম রাজভবনে গিয়েছিলেন, তাকে মিষ্টি দিয়ে এসেছেন, তাকে বিভিন্ন তার সঙ্গে আড্ডা মেরে এসেছেন, চা পান করে এসেছেন, সেই ছবিও আমরা দেখেছি। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের অবস্থা যেভাবে যেভাবে এগিয়েছে, গত 2 বছর ধরে কিন্তু রাজ্যপালের সঙ্গে কোনোভাবেই মধুর সম্পর্ক আর তৈরি হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং রাজ্যপাল, বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস এক পর্যায়ে বলেই বসেছিলেন গত বছর, আপনাদের মনে থাকবে আরজিকর আন্দোলনের সময়, যে বয়কট মুখ্যমন্ত্রী। আমরা আসছি পর পর সিভি আনন্দ বোস কিভাবে রাজ্যের গভর্নর হিসাবে প্রতিরোধ করে চলেছেন বিভিন্ন ইস্যুতে এই রাজ্য সরকারকে। আপনাদের মনে থাকবে একদম সিভি আনন্দ বোসের এখনো পর্যন্ত সবচেয়ে বড় মুভমেন্ট যদি বলা যায়, তাহলে সেটা কিন্তু একদম হাইকোর্টে ছুটে যাওয়া, যে মুখ্যমন্ত্রী তাকে অপমান করছেন, মুখ্যমন্ত্রী তাকে ডিফেম করছেন, এবং হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রী যেন এই ধরনের কোনো বাক্যবাণ প্রয়োগ না করেন রাজ্যপালকে উদ্দেশ্য করে। তার কারণ তিনি একদম সাংবিধানিক একটা পোস্টে রয়েছেন। একদম হাইকোর্ট থেকেই অর্ডার এসেছিল সিভি আনন্দ বোসের করা মামলার সূত্র ধরে। তার সঙ্গে আপনাদের মনে করায় 2023-এর পঞ্চায়েত নির্বাচন, 2023-এর পঞ্চায়েত নির্বাচনের সময় একদম সরাসরি, ঠিক যেমন এখন সিভি আনন্দ বোস ছুটে যাচ্ছেন বিভিন্ন গ্রাউন্ড জিরোতে একদম পর্যবেক্ষণ করতে জায়গাটা, ঠিক তেমনভাবেই কিন্তু ছুটে গিয়েছিলেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং সেখানে গিয়ে তিনি সারে জমিনে একদম পর্যবেক্ষণ করে 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেখানে যেভাবে একটা ভায়োলেন্সের অভিযোগ উঠে আসছিল সেটাকে কিন্তু দেখাশোনা করেন তিনি, এবং সেখানে গিয়ে তিনি কিন্তু বারংবার কটাক্ষ করেন এবং তিনি বলেন যে আমি এবার সরাসরি রিপোর্ট পাঠাবো কেন্দ্রকে, যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়, কড়া অ্যাকশন নেওয়া হয়, এবং তার পরবর্তীতে তিনি সেই সমস্ত কাজকর্মও কিন্তু করতে বিরত থাকেননি। তারপর আসে 2024 সাল। 2024 সালের শুরুতেই কিন্তু একদম আপনাদের মনে থাকবে একদম পশ্চিমবঙ্গ কেঁপে গিয়েছিল সন্দেশখালির ঘটনা যখন প্রকাশ্যে আসে, সন্দেশখালি গণ আন্দোলন, এবং সেই গণ আন্দোলনেও কিন্তু একদম ছুটে গিয়েছিলেন এই রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানকার মানুষজনের সাথে, সেখানকার ভিকটিম হিসেবে যারা নিজেদেরকে দাবি করছিল তাদের সাথে কিন্তু দেখা করতে গিয়েছিলেন সিভি আনন্দ বোস। তার পরবর্তীতে 2024 সালের অগাস্ট মাস নাগাদ আবারও কেঁপে উঠেছিল পশ্চিমবঙ্গ। আরজিকর যে আন্দোলন, আরজিকরের যে ঘটনা ভয়াবহভাবে দেখা দিয়েছিল, সেখানেও কিন্তু একটা মুখ্য ভূমিকা একদম রাজ্য সরকারকে বয়কট করেছিলেন, কিংবা মুখ্যমন্ত্রীকে বয়কট করে রাজ্যপাল ভার্সেস কালীঘাট কিংবা নবান্নের একটা দূরত্ব তৈরি হয়েছে। আমরা দেখতে পেয়েছি জগদীপ ধনকর যেমনভাবে কঠোর হাতে ব্যাটিং করেছেন একদম গভর্নর থাকা হিসাবে, পরবর্তীতে সেই জায়গা থেকে তিনি লাইমলাইটে আসেন এবং তার পরবর্তীতে তিনি ভারতের উপরাষ্ট্রপতি পদে মনোনীত হন। ঠিক তেমনভাবেই কিন্তু এই মুহূর্তে শক্ত হাতে ব্যাটিং করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনাদের জানালাম এই একদম পর ক্রোনোলজিক্যালি রাজ্যপাল কিভাবে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের বিরোধিতা করেছেন, সেই সমস্তটাই আপডেটেড একদম খবর দিলাম আপনাদের, এবং আপনারা নিজেরা এই বিচার করুন
যে এই যে তুলনামূলক আলোচনা, তার মধ্যে কোন রাজ্যপালকে এগিয়ে রাখবেন এবং কোন রাজ্যপালকে পিছিয়ে রাখবেন, রাজ্যপালের নিজেদের যেটা কাজ, একদম সরাসরি যে রাজ্যে রাজ্যপাল হিসেবে তিনি নিযুক্ত থাকবেন সেটাকে সঠিকভাবে যাতে পরিচালনা করতে পারে রাজ্য সরকার, সেটাতে সাহায্য করা এবং সেটার ক্ষেত্রে কখনো কোনো সমস্যা দেখা দিলে সেটার দিকে তাদেরকে একদম সতর্ক করা। এবং সেই জায়গাটাই কিন্তু বর্তমানে সিভি আনন্দ বোস যেমন করছেন, অতীতেও করেছিলেন জগদীপ ধনকর। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন রাজ্যপাল পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের সঙ্গে একদম উপযুক্তভাবে একদম ব্যবহারটা করেছেন। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, সেই কমেন্ট নিয়ে আমরা পরবর্তীতে প্রতিবেদন তৈরি করব। এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিও টক টু বাংলার ইউটিউব চ্যানেলে যেটা দেখবেন সেটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু ভিডিও দেখে চলে গেলে কিন্তু হবে না, আমরা কিন্তু তেমন ভাবেই ভিডিও তৈরি করছি রিসার্চ করার মাধ্যমে। সুতরাং সেই জায়গাটা আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরও উদ্বুদ্ধ হব। অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।